রকম অবস্থার মধ্যে দিয়ে যায় রমজান মাসে, এবং সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সবকিছু সময় কিন্তু বদলে যায় রমজান মাসকে কেন্দ্র করে। আমরা সকালবেলায় ঘুম থেকে একটু আগে উঠি, কারণ অফিস বা কাজ শুরু হয় আগে এবং শেষ হয় তাড়াতাড়ি। আমরা বাসায় ফিরে যাই এবং চটজলদি অনেকে ঘুমিয়ে পড়ি, অনেকে আবার সেহেরি করে তারপরে ঘুমাই। এটা হয় বলেই আমি বলছি। তো যাই হোক, এই জন্য অনেকে আমাদের রিকোয়েস্ট করেন যে এই সময় অ্যাটলিস্ট শো গুলো যেন আমরা বড় করি। তো রেগুলার হয়তো সেই পর্যন্ত সবাই জেগে থাকেন না, কিন্তু ছুটির দিনগুলোতে এটা হয়েই যায়। তো আমরা চিন্তা করছি কি করব, নির্ভর করছে আপনাদের ঘটনা পাওয়ার উপরে। আপনারা ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। সেখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন সব ধরনের আপডেট পাওয়ার জন্য, এবং একইভাবে সব ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও russell.booth.com। আমরা আজকে ঘটনায় যাব। আমাদের প্রথম ঘটনা আমরা পড়ে শোনাবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঈদের জন্য আর প্রস্তুতির সময় আমাদের একটি মাস, সুতরাং যারা ঘটনা এখনো পাঠাননি বা পাঠাবেন বলে মনে করছেন তারা দ্রুত পাঠিয়ে দিন, কারণ আজকে যদি আপনি ঘটনা পাঠান সেটাও আসবে 7 দিন পরে, তারপরে তখন রমজান মাস শুরু হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সর্বদা ভালোর দলে। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আমি বর্তমানে সৌদি আরবের রিয়াদে থাকি। আমি একটি ফুড ডেলিভারির জব করি। আমি ভূত FM অনেক আগে থেকে শুনে আসছি, আর এখন ভূত.com এর সাথে আছি এবং সর্বদাই থাকবো ইনশাল্লাহ। আমার জীবনে দুইটি ভয়াবহ রোমহর্ষক ঘটনা আছে। একটি আমার পুরো পরিবারের সাথে, আর একটি শুধু আমার সাথে। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমি, আমার ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি ঘটনা। এই ঘটনাটা আমি আরো 2 থেকে 3 বছর যাবৎ আপনাদের সাথে শেয়ার করব করে ব্যস্ততা এবং নানা কারণে শেয়ার করা হয়নি। শত ব্যস্ততার মাঝেও আজকে লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন, তাহলে অনেক খুশি হব। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি ঘটনায় যাই। ঘটনাটা 2017 সালে আমাদের সাথে ঘটে। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি এবং আমার ছোট ভাই 8ম শ্রেণীতে পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদিতে ছিলেন। ছোটবেলা থেকে ঢাকাতেই থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি নেই। আমরা ঢাকার শ্যামলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়। আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুর শেখের টেক নামের একটা এলাকায় উঠে আসি। হয়তো এই বাসাটায় ওঠাটাই ছিল আমাদের জীবনের চরম একটি ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো, বলতে গেলে ওই এলাকার সবচেয়ে পুরনো বাসা এটি। বাসাটি ছিল 4 তলা, ছাদ নিয়ে 5 তলা। ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নেই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটায় যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো দেখিনি। মনে হচ্ছিল বেশ কয়েক বছর ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করে। চারিদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরে আছে। রুমে ঢুকতেই আমরা সবাই একটা পচা পোটকা গন্ধ পাই। আমরা ভেবেছিলাম হয়তো কোনো ইঁদুর মরে পচে আছে। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন খুবই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়ে বাইরেই বেশি সময় কাটাতাম। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হতো, আর আব্বু তো দেশের বাইরে। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হতো। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ? 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো।
আমি তো এমন কিছু শুনিনি। আম্মু বলল, আচ্ছা আজ রাতে তোকে শোনাবো। আমি রোজ রাতে ছাদ থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। ঘটনা এগোনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দিই, তাহলে বোঝার সুবিধা হবে। বাসাটা 2 রুমের। মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপরে ছোট একটা ড্রয়িং রুম, তারপরে আর একটা রুম, এবং ভেতরের রুমে থাকতেন আম্মু। আমি আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতাম। আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ওই দিন রাতে আম্মু ঠিক রাত 2:30-3টার সময় আমাদের রুমে এসে আমাদের ডাক দেয়। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমাদের রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে, তো আমি এই রুমে গেলাম। তখন আম্মু আমাকে বলল, শুনতে পাচ্ছিস একটা বাচ্চা কাঁদছে? আমি তখন কান খাড়া করে স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদের কোণা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা শুনে বুকটা ধক করে উঠল। আমি ভেবেছিলাম আম্মু হয়তো ভুল শুনেছে, কিন্তু নিজের কানে শুনে ভয় পেয়ে গেলাম। কান্নার শব্দটা খুব জোরেও হচ্ছে না, আবার খুব আস্তেও হচ্ছে না। মনে হচ্ছিল কান্নার শব্দটা আমাদের জন্যই হচ্ছে। আর সে কি মায়াবী কান্না! মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কেউ কাঁদছে। 5-7 মিনিট এভাবে কান্না শব্দ শোনা গেল, তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, কে কাঁদছে? এগুলো খেয়াল করার দরকার নেই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি বলে আমি রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন একই সময়ে হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এভাবে কয়েকদিন গেল, তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসতো ছাদ থেকে, আর মনে হতো ছাদের এক কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। একবার দৌড় দিয়ে এক কোণায় যেত, তারপর আবার অন্য কোণায় আসতো। খালি পায়ে দৌড়ালে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। বিষয়টা তখন আমরা একটু আমলে নিলাম এবং সবার মনেই কম বেশি ভয়ের উৎপত্তি হলো। 2 থেকে 3 দিন এভাবে নুপুরের শব্দ এবং ছাদে দৌড়ানোর শব্দ শোনার পরে আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করল, এ বাসায় আগে কারা ছিল? দারোয়ান বলল, আমি তো নতুন চাকরি নিছি আফা, আমি আসনের পর থেকে খালি ছিল। আমি 6 মাস ধরে আসছি এই বাসায়। আম্মু বাসায় আরো কিছু ভাড়াটিয়ার সাথে কথা বলল, কিন্তু তারা কেউ এই বিষয়টি নিয়ে অবগত নয়। তারপর আম্মু কাউকে কিছু বলল না, চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালা ওই বাসায় থাকতো না। ধানমন্ডিতে তাদের আরেকটি বাড়ি ছিল, ওখানে থাকতো। মাসে মাসে এসে ভাড়া উঠিয়ে নিয়ে যেত। তারপর 2-1 দিন পরে আম্মু খেয়াল করলো, আম্মু যখন রান্নাঘরে রান্না করে তখন তার কানের সামনে এসে কেউ যেন ফিস ফিস করে আওয়াজ করে। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও ফিস ফিস শব্দ শোনা যেত। রান্নাঘরে তাকের ওপরে রাখা ছোট ছোট মশলার ডিব্বাগুলো মাঝে মধ্যে হঠাৎ পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সব সময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। বাথরুমের লাইট কোনো কারণ ছাড়াই ফিউজড হয়ে যেত। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কোরআন তেলাওয়াত করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে টয়লেটে যাই, টয়লেট থেকে এসে রুমে ঢুকতে একটা পচা গন্ধ নাকে আসে। আমার চোখে ঘুম থাকার কারণে শুয়ে পড়ি। হঠাৎ আমি শুনতে পেলাম কি যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল রেগে গেলে মানুষ যেমন হুঙ্কার দেয় তেমন শব্দ। ঠিক তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। দেখলাম একটা কালো একটি
মহিলার মতো অবয়ব দাঁড়িয়ে আছে দরজার সামনে। জানালার হালকা আলোতে বুঝতে পারছিলাম তার শরীরটা কালো কুচকুচে, মাথায় এলোমেলো চুল, চোখগুলো বিড়ালের মতন জ্বলছে। বুঝলাম খুবই রাগ আর ক্রোধ নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে চিৎকার দিই। ওর কথা শুনে আমার ভয়ের মাত্রা শতগুণ বেড়ে গেল। আর আমার মনে হতে লাগলো এই বাসাটায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। তারপর আম্মু ওকে দোয়া দুরুদ পড়ে ফু দিল। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না একদমই। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসাটিতে ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়র বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানালা দিয়ে আমার বাসার ছাদের কোনো একটা অংশ দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগে। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখলাম তা কল্পনাতে কখনো ভাবার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছাদের আবছাল দেখলাম একটা কালো কুচকুচে বর্ণের মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মহিলাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিশ্রী ভাবে হাসছে। মুখ দিয়ে কালো লালা বেরিয়ে পড়ছে। সে কি বিভৎস দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। আর তার চেয়েও আমার নিজের এতটাই ভয় লেগেছিল, আমি চেয়েও নিজের হাত পা নাড়াতে পারছিলাম না। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি আমাকে বশ করে রেখেছে। ভয় কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি চোখ সরাতে পারছি না। আমি আর নিতে পারছিলাম না দৃশ্যটা। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে মাকে ডাকলাম এবং জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাক দেয়। আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলি। তারপর আমি আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম ওকে কল দিলাম। ও বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি, তারপর কিরকম সব আজব আওয়াজ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্কের প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়লাম। তারপর স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরুর থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং ওনাকে অনুরোধ করি আমাদের বাসায় এসে একটু দেখে যাবার জন্য। তারপর উনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর উনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দুরুদ পড়লেন। বাসার চারিদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি। আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। আপনারা বাসায় একটা মিলাদের আয়োজন করুন। কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম দেওয়ান আর কিছু গরিবদের খাওয়ান। আশা করি ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সবকিছু করলাম। তারপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম।
ঘটনা এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে তা আমরা কেউ ভাবতেও পারিনি, আর তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নূপুরের আওয়াজ শোনা যায়। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িতে ওঠার ঠিক 28তম দিন। ঘুমিয়ে আছি, হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু এ কি অবস্থা! আম্মুর চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে গেছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীতু ভীতু গলায় বলল, চিল চিল, আমার রুমে চিল উঠছে। আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনতে পাচ্ছিস না। আমি চিৎকার করছি, তোরা কি আমার চিৎকারও শুনিসনি? চিল উঠছে আমার রুমে, আর পায়ের নখ দিয়ে এসে আমাকে আঁচড় দিচ্ছে। আম্মুকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয়াবহ কিছুর মোকাবেলা করে এসেছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন, তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ আমার ভেতরে ছিল তখন বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মু রুমে গেলাম। কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গেছিল। মনে হচ্ছিল কেউ খুব চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানালা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে বললাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিনে বিকালে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু ওনাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলেও আম্মু একটু চাপ দিল। তারপরে বাড়িওয়ালি যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারল। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলেছিল, আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসায় একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটি ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টা জানত। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এইরকমই ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেল। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফিরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়িতে পচা গন্ধে ভরে গেল। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত অবস্থার লাশ পাওয়া গেল এবং একটি বাচ্চার লাশ বিছানার উপরে পাওয়া গেল। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো গলে পচে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছে ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনার স্বামীকেও আর দেখা যায়নি। তারপরে এই বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটায় ভাড়া দেব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি। কিন্তু তারা 1 সপ্তাহ থেকে বাসায় থাকবে না বলে না করে দিয়েছিল। আরো 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার জন্য। মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুর দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল। তারপর আপনারা উঠেছেন, আর আপনি যে রুমে আছেন
এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করল। আম্মু বাড়িওয়ালিকে বলল, আমরাও বাসা ছেড়ে দেব কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বের হই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা বাসা ছেড়ে দেই। আম্মুকে আগেই নতুন বাসায় পৌঁছে আমি আর আমার ছোট ভাই সব মালামাল পিকআপে করে রওনা দিলাম। আমি শুধু পেছনে ফিরে বাড়িটির 5 তলার দিকে তাকাচ্ছিলাম। চোখ পড়ল আমার রুমের জানলার দিকে। মনে হচ্ছিল সেই মহিলাটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটির জন্য একটু খারাপ লাগলো। খুবই খারাপ হয়েছে মহিলাটির সাথে। আসলে প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে। ইতিহাস ঘাঁটলেই তা বের হয়ে আসে। এসব ব্যাপার যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে ঘটে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করাটা খুবই কষ্টদায়ক। অনুভূতিটা শুধুই তারাই বোঝে যারা এর মুখোমুখি হয়। তো ওই বাড়ি ছাড়ার পর মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া পুরো 1 মাসের ভয়াবহ ঘটনা। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আমার সাথে আরো একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা সৌদি আরবেই। এটা আর একদিন বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফিজ। আমি আমার ঠিকানা, ফোন নাম্বার দিচ্ছি, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঠিকানার জন্য এবং আপনার এই ঘটনার জন্য। ঘটনাটি আসলেই খুব অদ্ভুত, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে। এবং ঢাকা শহরে এরকম অনেক বাসার ঘটনায় আমরা শুনি, অনেক রহস্যজনক বাসার খবরই আমরা পাই। অনেকে এরকম ধরনের ঘটনা পাঠান, আপনিও পাঠালেন এবং এই ঘটনাগুলো খুবই অদ্ভুত লাগে আমাদের কাছে। এবং প্রত্যেকটা বাসাতেই যে সমস্ত বাসায় এরকম হিস্ট্রি থাকে, মানুষ আসলে টিকতে পারেন না, শেষ পর্যন্ত বেরিয়ে আসতেই হয়। বাসা শুদ্ধির ব্যাপারটা সবসময় কাজে লাগে কিনা আমার জানা নেই। আর এরকম বাড়ি রিলেটেড একটা এপিসোড কিন্তু আমরা করতেই পারি। যদি আপনারা চান তাহলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। এরকম বাসার সাথে পরিচিত বা এরকম বাসার এক্সপিরিয়েন্স রয়েছে তারা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। মার্চ মাস স্বাধীনতার মাস। আমরা Booth.com এর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদের, সমস্ত সংগ্রামী মানুষদের, সমস্ত মুক্তিকামী মানুষদের, সমস্ত শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি। 9 মাস সংগ্রাম শুধু নয়, 9 মাস যুদ্ধ শুধু নয়, এই সংগ্রাম দীর্ঘদিনের, এই যুদ্ধ দীর্ঘদিনের। একটি পতাকা পাওয়ার জন্য অনেক রক্ত ক্ষরণ করতে হয়েছে বাংলাদেশকে। আমরা পেয়েছি একটি পতাকা, আমাদের নিজস্ব একটি দেশ, আমাদের অস্তিত্বের নাম বাংলাদেশ। আমরা ঘটনায় যাব, আপনারা সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি। আরো একটি ঘটনায় যাচ্ছি এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সোহেল, বাসা গাইবান্ধা জেলা পলাশবাড়িতে। আমার বড় ভাই একজন কবিরাজ। সে কিভাবে কবিরাজ হয়েছে সেই ঘটনা
অন্যদিন বলবো। আজ আমি বলবো একটি কালো জাদুর কথা। ঘটনাটি আমার নানুর বাড়ির পাশের এক বাড়িতে। সম্পর্কে আমার মামা হয়। মামার ছোট বোন ছিল কবিরাজ। বলে রাখা ভালো, আমি রাত জেগে থাকতে পারি না। এবার ঘটনায় আসা যাক। 2021 সালের ডিসেম্বর মাস। রাত তখন 2টা বাজে। হঠাৎ কিছু কথার জন্য আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমার নানু আর সেই মামা আমাদের ঘরে বসে আছে। পাশে আমার ভাই ঘুমিয়ে আছে। প্রথমে নানু আমাকে ডাকে, আমি উঠলাম। ওঠার পর নানু আমাকে বলল, তোর ভাইকে ডাকতে। আমার ভাইয়ের নাম ছিল শাহিন। নানু শাহিন বলে ডাকতে শুরু করলো। একটু পরে ভাই ঘুম থেকে উঠল, বলতে লাগলো মামাকে যে আপনার বোন মৃত্যুর সাথে লড়ছে। মামা শুনে বলল, শাহিন তুমি কিছু করো। ভাইয়া বলল, তোমার বোন যে অন্যায় করেছে এটা তার ফল, আমি কিছু করতে পারবো না, আমরা কাজ করব না বলি তাকে। তারপর মামা আর নানু বলল, কিছু একটা করো, ও তোমার খালা হয়। এরকম কিছুক্ষণ জোরাজুরি করতে ভাইয়া রাজি হয়। তারপর ভাইয়া বলল, আমি এখন বসবো। কথা মতো একটু পর ভাই আর আমি দুজনে বসলাম। একটু পর ভাইয়ার সাথে কিছু জিন ছিল। সেই জিনের সর্দার ছিল। সর্দারের নাম ছিল আলহাজ মহিন্নেসা। তিনি হাজির হল। তিনি যখন হাজির হয় তখন ভাইয়ার মাথা অনেক জোরে জোরে ঝাঁকাতে থাকে। তিনি এসেছেন, এসে ভারী গলায় সালাম দিলেন। নানু তাকে বলল, আমার মেয়ের কি হয়েছে? বলতে শুরু করল। আলহাজ মহিন্নেসা বলল, অনেক করুণ অবস্থা, ওকে বাঁচানো সম্ভব নয়। মামা বললেন, কেন? মহিন্নেসা বলল, তোমার বোন একজন কবিরাজ। তিনি যে জিন দিয়ে কাজ করে সেই জিনটি একটি বদ জিন। সে সবসময় মানুষের খারাপ চায়। তাকে দিয়ে তোমার বোন যে কাজ করেছে তার ফল পাচ্ছে। এই কথা বলার পর ভাইয়া জ্ঞান হারিয়ে ফেলে। বলে রাখা ভালো যে ভাইয়া বেশি ধ্যান করলে তার শরীর শক্ত হয়ে যায়। জ্ঞান ফেরার পর ভাইয়া বলল, আপনার ঘরে যে জন্তুর ছবি আছে ঘরের মাটির মেঝেতে, ওটা কোনো সাধারণ জন্তু নয়। মামাকে বলল, চলুন আপনাদের বাড়িতে যাওয়া যাক। তারপর সেই রাতে মামার বাড়িতে যাওয়ার পথে প্রথমে একটা শ্মশান, তারপর একটা অভিশপ্ত ব্রিজ, তারপর একটা বটগাছ, তারপর একটা ব্রিজ। এসব রাস্তা দিয়ে ভাইয়া যায়। যাওয়ার পথে শ্মশান থেকে একটা কালো বয়স্ক বুড়ি খুব জোরে জোরে ডেকে বলছে, শাহিন কই যাস? যাস না বলছি, ফিরে যা, তুই পারবি না। ভাই শুধু বলল, তোরা যদি কিছু করতে পারিস করে নে। এই বলে ভাই ওই বাড়িতে পৌঁছায়। পৌঁছে দেখে যে খালা রাস্তায় দৌড় দিচ্ছে। ভাইয়াকে দেখে তাকে অনেক কষ্টে ধরে নিয়ে আসা হয়। ভাইয়ের সামনে বসানো হয়। বসানোর পর তাকে অনেকবার বলা হয়, কেন তুই এই মেয়ের শরীরে প্রবেশ করেছিস? তাকে অনেক জোর করার পরেও কিছু সে বলতে চায় না। যাই হোক, তারপরে কোনো না কোনো ভাবে খালার শরীরে থাকা জিনটিকে ছাড়ানো হয় এবং ঘটনা এখানে শেষ হয় না, বরং শুরু হয়। এবং এই জিন ছাড়ানোর পর তাকে ভাইয়া অনেক দূরে কোথাও রেখে আসবে বলে নিয়ে আসতে চায়। কিন্তু রাস্তা পার হয়ে যখন ব্রিজটার উপরে ওঠে তখন পাশের বটগাছ থেকে সেই বুড়িটা বলে, তুই কাজটা ভালো করলি না। ভাইয়া বলে, ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আল্লাহর। বুড়ি বলতে লাগলো, তুই জানিস কেন এই মেয়েকে আমরা মারতে চেয়েছি? ভাইয়া বলল, কেন? তখন বুড়ি বলে, আজ থেকে 3 মাস আগে একটা কাজ নিয়ে আসে একজন লোক। কাজটা ছিল লোকটার বড় ভাইয়ের ছেলেকে মারতে হবে। প্রথমে না করলেও পরে 5,000 টাকা দিতে রাজি হয় লোকটি। সেই টাকার লোভে কাজটি করার জন্য রাজি হয়। শুরু হয় কালো জাদু। কিন্তু কাজটা করাবে কাকে দিয়ে? এই কথা ভাবতে ভাবতে একজন জিন হাজির হয়। জিনটি বলে যে আমি তোমার কাজ করে দেব, কিন্তু তুমি কাজটা করে যে টাকা পাবে সেই টাকা খরচ করতে পারবে না। মেয়েটি রাজি হয়। তারপর শুরু হয় ছেলেটিকে মারার কাজ। একটু একটু করে প্রতিদিন ছেলেটাকে পাগল করে ফেলা হয়। পাগল হওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে সে। লোকজন বলতে লাগলো হয়তো জিনে ধরেছে। তারপর সেই চাচা
যে তাকে মারার জন্য টাকা দিয়েছে সেই চাচা তাকে আমাদের কাছে নিয়ে আসে, এই বলে যে তাকে ভালো করতে নিয়ে যাচ্ছি, কিন্তু সে সেই ছেলেটিকে নিয়ে আসে আমাদের কাছে মেরে ফেলার জন্য। যথাসময় তাকে আমরা মেরে ফেলি। তার কিছুদিন পর টাকা পায় যথাযথভাবে। টাকা পাওয়ার পর সেই জিনটি হাজির হয় আর বলে এই টাকা খরচ করবি না, এই কথা বলে সে চলে যায়। কিন্তু অনেক মানা করার পরেও এই টাকা সে খরচ করে ফেলে। হঠাৎ একদিন সেই জিনটি বলে আমার টাকা দে, আজকে টাকা নিয়ে যাব। কিন্তু এদিকে টাকা খরচ করা হয়ে গেছে, সেটাও জানতো সে, কিন্তু না জানার ভাব করে। এবং যখন টাকা দেয়া হয় না তাকে, তখন সে খুব রাগ করে। সে বলে সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারলি না, তুই এই ভুলের ক্ষমা পাবি না, এই বলে কথা শেষ করলো বুড়ি। তারপর ভাইয়া বলল সে যা করেছে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। এই বলে ভাইয়া ব্রিজ পার হয়ে আসে, সামনে এগিয়ে যায়। তারপর শ্মশানের পাশে আসতেই বন্দি করা জিনটা বলতে লাগলো এই শ্মশান তুই পার হতে পারবি না। তুই কি জানিস আমি কে? কাকে বন্দি করে নিয়েছিস তুই? কে তুই? তোর নাম কি? বন্দি জিনটা বলে ওঠে আমি সেই জিন যার টাকা সে আত্মসাৎ করেছে এবং ওই ছেলেকে মেরেছে। ওকে আমি নিয়ে যাব। তুই আমাকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু তোর অনাগত বাচ্চা এই দুনিয়াতে আসতে যাচ্ছে, সে আসতে পারবে না। এই কথা শোনার পরে ভাইয়া ভয় পেয়ে যায় আর তাকে ছেড়ে দেয়। আজকে এটুকু থাক, বাকি ঘটনা বলবো আগামী সপ্তাহে, যদি পড়ে শোনান। আর হ্যাঁ, জিনকে আমার ভাই এখানে আমাদের ঘরে নিয়ে এসে রেখেছেন। কেন কিভাবে সেই কাজটি করেছেন সেটা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। কিন্তু আপনার ঘটনার মধ্যে দাড়ি কমা এবং সবকিছু খুবই অন্যরকম একটা অবস্থা ছিল। আপনার ঘটনা পড়লাম, কিন্তু পরের ঘটনা পাঠানোর সময় আপনাকে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, না হলে আপনার ঘটনা পড়াটা অসম্ভব হবে। এই ঘটনাটা একটু অন্যরকম ছিল বলে পড়লাম, কিন্তু এরপরে ঘটনা যদি একটু ঠিক মতো লেখেন তাহলে আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমি রাসেল। আজকে ভূত.com এর 215তম এপিসোড এবং 215তম এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি পড়ে শোনাবো বলেছিলাম, তাই করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিজের চোখে দেখা এবং শোনা একটা ঘটনা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমি স্বাধীন মিউজিক অ্যাপে নিয়মিত ঘটনা শুনি। 2012 থেকে আমি আপনার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ তাআলা যে পানিতে কি পরিমাণ রহস্য লুকিয়ে রেখেছেন তা বলা মুশকিল। কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তাআলার এক সৃষ্ট একটি জাতি, যা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো হয়তো তাদের অস্তিত্ব আছে, তবে মানুষের জন্মচক্ষে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তার মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। তারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরও সমাজ আছে, তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি। ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে একটু জানাবেন, পুরনো মিউজিক দিয়ে পড়বেন। সমস্যার কারণে আমি নাম বলতে পারছি না। শব্দ চয়ন ও বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, আমার মেজো মামার বিয়ে। আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিয়ে গেল এবং আমরা যথারীতি পরিবারের সবাই একসাথে দাওয়াত খেতে আমার নানির বাড়ি গেলাম।
ঘটনা 2, তখন বর্ষাকাল, চারিদিকে শুধু পানি আর পানি, যত দূর চোখ যায় পানি দেখা যায়। সময় মতো বড় মামা নৌকা নিয়ে আসে এবং বড় ও বয়স্কদের নিয়ে নৌকার ছাউনিতে বসে, আর আমরা সবাই নৌকার ছাউনির ওপরে ছিলাম। ঘটনা 3, বিয়ে শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত 7:30 হবে। এমন সময় আমাদের নৌকা বিদ্যুতের তার দেখতে না পাওয়ার কারণে তারের সাথে বেঁধে গিয়ে নৌকার সামনে থাকা ছেলেটা আটকে গেল। অল্পের জন্য সামনে থাকা ছেলেটা সহ নৌকার উপর বসা লোকগুলো বেঁচে গেল, কিন্তু আল্লাহ সহায় ছিল, তখন বিদ্যুৎ ছিল না এবং আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 4, বিয়ের পর দিন ভালোভাবে পার হয়ে গেল। তৃতীয় দিন আমরা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমার একটা দরকার ছিল, যার কারণে আমি যেতে পারিনি। মূলত আমার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার অনেক ইচ্ছে ছিল, ভালো লাগতো, যার কারণে আমি যেতে চাইনি। দুপুরে খাবারের পর নৌকা বাইচ দেখতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে আমি আমার বাবাকে ফোন দিলাম এবং খোঁজ নিতে চাইলাম যে নৌকা বিয়ে বাড়ি থেকে কত দূর। বাবা বলল যে একটু পরে বাড়িতে যাবে। আমি আমার মতো করে নৌকা বাইচ দেখার প্রতিযোগিতা দেখতে চলে গেলাম। তখন আসরের আজান শেষ হয়ে গেছে, সবাই হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে বড় মামার ফোন আসলো আমার মেজ মামার ফোনে। ঘটনা 5, বড় মামার সাথে কথা বলে জানা গেল যে নৌকার একটু সমস্যা হয়েছে এবং সেটার কাজ চলছে। তারপর আমরা সবাই খেলা শেষ করে সন্ধ্যাবেলায় নানি বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম, কারণ তখন প্রচন্ড বাতাস বইছে। এসে শুনি নৌকা এখনো আসেনি। মামা আমার বাবাকে ফোন দিয়ে আবারও শুনতে পেল যে নৌকা নষ্ট হয়ে গেছে এবং কাজ চলছে। ঘটনা 6, তখন এশার আজান হয়ে গেছে এবং বিয়ের নৌকা এখনো আসেনি। এখন তো সবার চিন্তা বেড়ে গেল, এখনো আসেনি কেন? আবার এইদিকে অনেক ভারী বাতাস বইছে, ফোনে কাউকে পাওয়া যাচ্ছে না। আনুমানিক রাত 2:40 বাড়িতে সবাই ভালোভাবে চলে আসলো। ঘটনা 7, বাড়িতে এসে আমার ছোট মামির হঠাৎ করে খুব খারাপ লাগতে শুরু করলো এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল এবং সবাই তার মাথায় পানি ঢালতে লাগলো। এদিকে পানি আনতে গিয়ে আমার সেজ মামির দেখা নেই। তাকে খুঁজতে গিয়ে দেখি তার মাথা ছায়ের ভেতরে ঢুকে আছে। সবাই মিলে তাকে ধরে ঘরে নিয়ে আসলাম। এই 2 ঘরে 2 মামির একই অবস্থা। রাত 4টা এলাকার এক কবিরাজকে নিয়ে আসা হয় এবং তার কাজ করে সে চলে যায়। ঘটনা 8, পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সেজ মামি সুস্থ হয়ে গেছে এবং আমার ছোট মামি কোনো কথা বলতে পারছে না। হঠাৎ ছোট মামাকে দেখে আমার ছোট মামি তার গলায় 2 হাত দিয়ে চেপে ধরল। এই দেখে মামা চিৎকার করতে শুরু করলে তখন আমার খালু একটু বুঝতে পারে এবং গরম তেল নিয়ে এসে 2 কানে চেপে ধরলেন। মামি তখন কথা বলতে পারলেও তার শরীরের অবস্থা মারাত্মক, কারণ সে শুধু চোখ মেলে তাকিয়ে থাকে আর কোনো কথা বলতে পারে না। তার এই অবস্থা দেখে ছোট মামা সহ আমার খালু সবাই মিলে ছুটলেন ভালো কোনো কবিরাজের খোঁজে। একটি কবিরাজ আসলেন, অনেকক্ষণ চেষ্টা করে মামিকে সুস্থ করে তুলতে পারলেন না, পরে বিফল হয়ে তিনি চলে গেলেন। এদিকে বর্ষাকাল হওয়ার কারণে আমার বেস্ট ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বের হলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি এবং আমার ফ্রেন্ড দুজনে একটা দেওয়ালে পা রেখে পানির ঢেউ উপভোগ করছি, কিন্তু আমার কিছু বন্ধু ছিল, তারা কিছু জিনিস কেনার জন্য দোকানে গেছে। হঠাৎ দেখি আমার ছোট মামা সহ বেশ কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমার খালুকে তাদের নৌকায় নিয়ে রওনা হলো এবং তারপর আমরা সবাই বাড়িতে চলে এলাম। ঘটনা 9, এইদিকে বাড়িতে এসে আমি আমার মাকে বললাম যে কি হয়েছে। তখন মা আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মা আমাকে যেমন করে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমরা সবাই বিয়ে বাড়িতে রওনা দিলাম। 1টার পর আমাদের নৌকা কোনো কারণ ছাড়াই একটা আম গাছের সাথে আটকে গেল এবং দেখলাম আম গাছের ছাল ছিঁড়ে গেল। ওইখান থেকে নৌকা নিয়ে আবার রওনা দিলাম। একটু পরে জোয়ারের কারণে হঠাৎ করেই বৃষ্টি হওয়া শুরু করলো।
এর কিছুক্ষণ পর রোদ উঠেছে এবং কোনো সমস্যা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার নিজ বাড়িতে চলে আসার প্রস্তুতি নিলাম এবং আনুমানিক 4টার সময় সবাই বের হলাম। প্রায় ঘন্টা খানেক পর হঠাৎ নৌকার পাখা ভেঙে গেল। তখন আসরের আজান দিচ্ছে এবং নৌকা একটা পাড়ে নিয়ে কাজ শুরু করলো এবং তোমার বাবা নেমে নামাজ পড়তে গেছে। নামাজ শেষে নৌকায় ফেরার সময় তোমার বাবা এক অদ্ভুত জিনিস দেখল। একটা বড় মাছ এসে নৌকাটাকে ধীরে ধীরে গিলে ফেলল এবং সেটা দেখে সে তখন চোখের ভুল ভেবে কাউকে কিছু না বলে নৌকায় চলে আসলো এবং নৌকা আবারও চলতে শুরু করলো। একটু পরে নৌকা পানি থেকে প্রায় 5-6 হাত ওপরে উঠে আবার ধপাস করে নিচে পড়ে গেল। এইরকম 3-4 বার হলো। তখন আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে। সবাই দেখে হতবাক হয়ে নৌকার মাঝিকে জিজ্ঞেস করছে, এমন কেন হলো? নৌকার মাঝি বলল, আমি তো কিছু জানি না, কেন যে এমন হলো। নৌকা আবার চলতে শুরু করলো। একটু পরে চারিদিকে বাতাস বইতে শুরু করলো এবং হালকা ঢেউ শুরু হলো। এর মধ্যে মাগরিবের আজান দিচ্ছে। আমরা ততক্ষণে নদীর মাঝখানে চলে এসেছি। ভারী বাতাস বইতে শুরু করলো এবং তার সাথে ঢেউও বাড়া শুরু করলো। এরপর কোনো কারণ ছাড়াই নৌকার বেল ছিঁড়ল এবং নৌকার পাখা কোথাও খুঁজে পাওয়া সম্ভব হলো না। এদিকে প্রচন্ড গতিতে ঢেউ, তার সাথে বাতাস, নৌকাটা একদম ডুবে যায় অবস্থা। তখন আমরা সবাই কি পরিমাণ অসহায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তখন নৌকার ওপর থেকে নিচে আর নিচে থেকে ওপরে মানে মনে হয় এক মানুষ সমান ঢেউ উঠছে। চারিদিকে শুধু পানি আর ঢেউ, কোথাও কেউ নেই। আর এই পানির মধ্যে শুধু আমরা ছিলাম আর আমার আল্লাহ ছিল। এরপর তোমার মামা আর তোমার 2 খালু মিলে 2জন মিলে একটা মোটা কাগজ ধরে রইল। বাতাসে নৌকা ভেসে যেতে শুরু করলো। তোমার বাবা সবাইকে সাহস দিল, তোমরা সবাই আল্লাহ তাআলাকে ডাকো আর আমাদের এই বিপদে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করবে। এই বলে তোমার বাবা নৌকার মাথায় গিয়ে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়া শুরু করতেই ওইদিকে আজান আর এইদিকে আমরা সবাই অসহায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেছি। এমনি করে কতক্ষণ কেটে গেছে জানি না। এইদিকে তোমার খালু কতজনকে যে ফোন দিল, কিন্তু কেউ এই সময় আসতে চাইল না। হঠাৎ করে একটা গ্রাম দেখা গেছে আর নৌকা সেই দিকে নিয়ে যাওয়া হলো। যখন নৌকা পাড়ে নিয়ে যাবে তার আগে হঠাৎ ঢেউ আরো বেড়ে গেল। আশেপাশের লোকজন বাতাস আর বৃষ্টির জন্য তাদের ঘরের পালা ঠিক করছে। তাদের দেখতে পেয়ে সবাই চিৎকার করতে লাগলো এবং পাড় থেকে 1-2 হাত দূরে হওয়ায় তারা পানিতে নেমে আসে। সবাই মিলে নৌকা পাড়ে নিয়ে যায় এবং তাড়াতাড়ি নৌকা থেকে আমরা নেমে যাই আর সাথে সাথে নৌকার তল ফেটে যায়। আশেপাশের লোকজন আমাদের সব কথা শুনে পড়ল। আজ এইখানে মাছ ধরতে আসা এক বাপ আর 2 ছেলে পানিতে পড়ে মারা গেছে। তাদের একজনের লাশ এখনো পাওয়া যায়নি। এরপর তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আমরা সবাই ঘরে যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে বাড়িতে তোমরা সবাই ফোন করে কান্নাকাটি করছো। বাড়িতে আজ যেতে পারবো কিনা তাও বুঝতে পারছি না, আল্লাহ জানে। তারপর তোমার খালু ফোন দিয়ে একটা নৌকা আসতে বলল। বৃষ্টি শেষ, কিছুক্ষণ পর নৌকা আসলো। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসলাম। মানুষ পানিতে বিপদে পড়লে যে কতটা অসহায় তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই বলে মা তার ঘটনা শেষ করলেন। দেখলাম মামা কোথা থেকে যেন কবিরাজ নিয়ে এসেছেন। ঘটনা 10। কবিরাজ এসে বসল আর সব কথা শুনে বলল যে একটু তেল আর পানি পড়া নিয়ে আসতে। এরপর কবিরাজ কি যেন পড়ে তেল আর পানিতে ফু দিল এবং কি একটা যেন নকশা এঁকে 2টো কাগজ আমার ছোট মামির 2 হাতে দিল এবং সেটাকে আঙুলের মধ্যে নিতে বলল। আর একটা নাম আছে যেটা বলছি না, এই নাম বারবার বলতে বলল। বেশ কিছুক্ষণ পর মামি শরীর কাঁপুনি দিয়ে উঠল। কবিরাজ বলল,
তুই কে, কেন এই মেয়ের ক্ষতি করতে এসেছিস? ছোট মামি চুপ থাকে কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ বলল, কে তুই, এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? ছোট মামি আবারও চুপচাপ, কোনো কথা বলে না। এরপর কবিরাজ তার তেল পড়া আর পানি মিশিয়ে ছোট মামির দিকে ছিটিয়ে দিল। ছোট মামি তখন বলে উঠল, আমার নাম ইবিস, আমি থাকি ওই ঢিবির তেঁতুল গাছে। যখন নৌকা ঢিবিতে আসে তখন ওদের সাথে থাকা খাবারের গন্ধে আমি পাগল হয়ে যাই, কিন্তু কিভাবে খাবো? এখানে বলে রাখা ভালো, বিয়ে বাড়ি থেকে আসার সময় মাছ ভাজা, গরুর মাংস, কুলসি পিঠা, তেলের পিঠা এবং ভাত ও পোলাও সঙ্গে নেওয়া ছিল। আমি প্রথমে ওদের নৌকা তিনটিতে ঢেউ তুলে ভয় দেখানোর চেষ্টা করি, কিন্তু ওরা বুঝতে পারে না। তারপর নৌকার বেল আর পাখা ছেড়ে ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু এই নামাজি ব্যক্তির জন্য মারতে পারিনি। সে নৌকার সামনে আজান দেয়, বারবার আজান দেয়, সবাইকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। ওর বংশ আমি নির্বংশ করে দেব, ওর জন্য আমি এত চেষ্টা করেও মারতে পারলাম না। কিন্তু এই মেয়েকে আমি মারব, না মেরে আমি যাব না। কবিরাজ তখন বলল, তুই ভালোভাবে চলে যাবে কিনা বল, না হলে তোকে আমি বোতল বন্দি করব। তখন ছোট মামি সেই কণ্ঠটা নিয়েই বলল, ভালো চাস তো চলে যা, না হলে তোর অবস্থাও কিন্তু আমি খারাপ করে দেব। আর আমি ভালো করে জানি তোর বংশে কে এবং কোথায় কে আছে, এক এক করে মারব। এরপর কবিরাজ তার নির্দিষ্ট কাজ অনুসারে সবকিছু ফলো করে সেই জিনটিকে বোতলবন্দি করে ফেললো। আমরাও দেখলাম বোতলের মধ্যে শুধু একটু আগুন দেখা যায়। বেশ কিছুক্ষণ পর ছোট মামির জ্ঞান ফিরে আসলো এবং কিছু বললে সে বলে তার কোনো কিছুই মনে নেই। তারপর আমার নানি এসে কবিরাজকে বলল সেজু মামির দিকে একটু যেতে। কবিরাজ সেজু মামিকে নিয়ে আসতে বলল এবং তাকে ঠিক একই ভাবে জিন হাজার করা হলো তার শরীরে এবং তাকে তারও জিন ছাড়ানো হলো। সেজন্য আমি এক্ষেত্রে বলেছিল রক্ত চাই, আমার রক্ত চাই। প্রথমে এই মেয়ের রক্ত চুষে খাবো, তারপর ওর দুই মেয়ের রক্ত খাবো। কবিরাজ বলল, কে তুই, কেন এই মেয়েকে ছায়ের মধ্যে নিতে চেয়েছিলি? সেজন্য আমি বলে, আমার নাম রবিদাস, আমি ওই ছায়ের সাথে থাকা আম গাছে থাকি। একদিন সন্ধ্যায় আমার গায়ে আগুনওয়ালা ছাই ঢেলে দিয়েছিল। আমি তখন সুযোগের অপেক্ষায় ছিলাম, কেমন করে কিভাবে এই মেয়ের ক্ষতি করতে পারি। কালকে সুযোগ পেয়েছি, কিন্তু এই বয়স্ক মহিলার জন্য কিছু করতে পারলাম না। একটু পরে আসলে আমি আমার কাজ সমাধা করতে পারতাম। এখন তুই যাবি কিনা বল, কবিরাজ জানতে চাইল। সেজন্য আমি বলল, না যাব না, তুই যা পারিস কর। কবিরাজ তখন তেল পড়া মামির গায়ে ছিটিয়ে দিল। তখন মামি বলল যে আগুন জ্বলছে আমার শরীরে, তুই কি দিলে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর কবিরাজ বলল, তুই এখন যাবি নাকি বোতল বন্দি করব? তখন সে যেতে রাজি হয়। কবিরাজ তখন বলে, বুঝবো কিভাবে তুই যাচ্ছিস? তখন সে বলে, আমি জুতা কামড় দিয়ে নিয়ে যাব। তারপর সবাই দেখে যে জুতা কামড় দিয়ে মামি অজ্ঞান হয়ে গেল। একটু পরে তার জ্ঞান ফিরল। কবিরাজ আমার দুই মামিকে একটা একটা করে দুইটা তাবিজ দিয়ে বাড়ির মধ্যে 4টা পেরেক ফুটে বন্ধ করে দিল। ঘটনা শেষ। এরপর কবিরাজকে আমরা নৌকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে এলাম এবং আল্লাহর রহমতে এখন সবাই ভালো আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই, আপনিও ভালো থাকবেন। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে ঈদ সামনে যেহেতু আপনাদের কাছ থেকে আরো দারুণ দারুণ ঘটনা পাবো। এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আশা করছি আগামীতেও আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা পাবো। ভালো থাকুন সবাই এবং আমি চেষ্টা করবো ঈদ একটা এপিসোড আপনাদের উপহার দিতে। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের বললামই। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনারা আশা করব ঘটনা পাঠাবেন খুব দ্রুত আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এপিসোডে ভূত.com শুনছেন আপনারা, সাথে আছি আমি রাসেল। এখন কোনো কথা না বাড়িয়েই আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। গত সপ্তাহে অডিও ক্লিপ খুবই ভালো হয়েছিল এবং আপনারা সবাই অনেক প্রশংসাও করেছেন। দেখা যাক আজকে কেমন হয়। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। নমস্কার রাসেল ভাইয়া, আমার নাম ঐশী, আমি চট্টগ্রাম থেকে বলছি। ভূতের সাথে আমার যাত্রাটা শুরু হয় আসলে 2016 সাল থেকে। তখন আমি নিয়মিত ঘটনা শুনতাম, তো তখন চিন্তা করতাম যে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সাথে কিভাবে শেয়ার করা যায়, কিন্তু তখন আমি ইমেল করতে পারতাম না বা কিভাবে অডিও রেকর্ডিং করে পাঠাতে হয় সে সম্পর্কে আমি অবগত ছিলাম না, যার কারণে নিজের সাথে অনেক ঘটে যাওয়া ঘটনা রয়েছে যেগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। তবে কিছুদিন আগে ভূতের প্রেমে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনার সাথে শেয়ার করি, যেটি আপনি স্পেশাল স্টোরিতে পড়ে শুনিয়েছিলেন, যার কারণে আমি আপনার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। তো সেই সুবাদে ভাবলাম যে নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনার সাথে এবার শেয়ার করা যায়। ঘটনাটা আমি গুছিয়ে লিখতে পারবো না বিধায় আমি অডিও রেকর্ডিং করে পাঠাচ্ছি। যদি আপনি ঘটনাটা প্লে করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 2008 সালে। তখন আমার বয়স ছিল 7 বছর, আমার মেজ বোনের বয়স ছিল 3.5 বছর এবং আমার ছোট বোনের বয়স ছিল সবে 6.5 মাস। তো আমরা থাকতাম একটা মফস্বল এরিয়াতে। আমার বাবা সে এলাকার স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। সঙ্গত কারণে আমি এই জায়গাটার নাম বলছি না। তো সে বছর খুব শীত পড়েছিল। আমার বাবা একদিন এসে আমার মাকে বললেন যে পরের দিন তার সিলেট ট্যুর আছে, 3 দিনের ট্যুর, তিনি ট্যুরে যাবেন, মাজার দর্শন করবেন। তো আমার মা বলে যে আমিও যেতে চাই, কিন্তু তখন আমার বাবা বললেন যে সিট তো আর খালি নেই, তো তোমাকে তো এবার নিয়ে যেতে পারছি না, পরের বার নিয়ে যাব। তো মার খুব মন খারাপ হয় বিষয়টাতে, মা যেতে পারছেন না। যাই হোক, বাবার জন্য ব্যাগটা গুছিয়ে দিলেন মা। পরের দিন সকালবেলা 6:30টার দিকে বাবার বাস ছিল। তো 5:30টার দিকে বাবার কাছে একটা কল আসে হচ্ছে যিনি এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলেন তার তরফ থেকে। তো তিনি কল করে আমার বাবাকে জানান যে একটা সিট তো খালি হয়েছে, এখন আপনি যদি কাউকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে যেতে পারেন, একজন ব্যক্তি যে কোনো কারণে যাচ্ছে না। তো তখন আমার বাবা আমার মাকে বললেন যে তুমি কি যেতে চাও কিনা, একটা সিট খালি আছে। তো মা তো খুব খুশি, মা রাজি হয়ে গেলেন যে যাব। তো 2টা সিটেই আমরা 5 জন মানুষ ট্রাভেল করেছিলাম চিটাং থেকে সিলেট পর্যন্ত। তো যাই হোক, কষ্ট মষ্ট করে পৌঁছে গেলাম সিলেট, মাজার দর্শন করব। প্রথম দিন আমরা খুব ভালোভাবে ঘোরাফেরা করি। দ্বিতীয় দিন আমরা একটা মাজারে যাই, সঙ্গত কারণে আমি মাজারটার নাম বলছি না। একটা মাজারে আমরা পৌঁছাতে সন্ধ্যা ছুঁই এরকম হয়ে যায়। তো আমার বাবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আমার বাবা আমাদেরকে বাস থেকে না নামিয়েই উনি আগেই নেমে যান সিগারেট খাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমার বোনরা ছোট ছিল, সবকিছু গুছিয়ে নিয়ে আমার মা নামতে একটু সময় লাগে। তো আমরা নেমে দেখলাম যে বাসের কেউ আশেপাশে নেই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে কেউ আসে কিনা, আমার বাবা আসে কিনা। তখন কেউ আসলো না, বাসে কেউ নেই, বাসে ড্রাইভারও নেই, ইভেন হেল্পারও নেই। তো কি করব, অপরিচিত জায়গা। মা বললো যে চল হাঁটতে হাঁটতে দেখি ভিতরের দিকে যদি কাউকে পাই। তো মাজারটাতে ঢোকার সময় এমন যে 2 পাশে মেলার মতো অনেকগুলো দোকান, কিছু দূর হেঁটে গিয়ে পুকুর, তারপর গিয়ে মেইন মাজার। মাজারে সেখানে অনেকগুলো মাজার ছিল একই সাথে। তো যাই হোক, আমরা হেঁটে ঢুকতে ঢুকতে একটা পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। তো পুকুর পাড়ে মা বললো যে এখানে কিছুক্ষণ বসি, দেখি তোর বাবা বা বাসের কাউকে দেখি কিনা, যদি কেউ আসে তাহলে তাদের সাথে কথা বলবো। তো পুকুর ঘাটে আমরা বসলাম।
কিন্তু আমাদের পরিচিত কাউকেই আমরা দেখতে পেলাম না। প্রায় আধা ঘন্টার মতো আমরা বসে আছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো ভাবলাম কি করা যায়। তখন মা বলল যে আচ্ছা যাই, মাজারের দিকেই যাই না হয়। তো তার আগে একটু হাত মুখটা ধুয়ে নি। তো মা আমার ছোট বোনকে আমার কোলে দিলেন এবং মেজ বোনকে হাত ধরে নিয়ে একসাথে পুকুরে নামলেন হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে। তো মা আর আমার মেজ বোন হাত মুখ ধুচ্ছেন, তো আমি আমার ছোট বোনকে কোলে নিয়ে বসে আছি। হঠাৎ করে একজন মহিলা আসলেন আমার সামনে, যিনি ছিলেন বোরকা পরা, তার মুখ ঢাকা, বোরকা পরা, নেকাব করা একজন মহিলা আসলেন। তো উনি এসে আমাকে বললেন যে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে তুই মুখ ধুয়ে আয়। তো এমন কথা শোনার সাথে সাথে আমি বললাম যে আমার বোনকে আমি আপনার কোলে কেন দিব, আমি তো আপনাকে চিনি না। তো এই কথা বলার সাথে সাথে উনি ওনার নেকাবটা খুললেন এবং বোরকাটা খুললেন। তো বললেন যে এবার দে, তোর বোনকে আমার কোলে দে। আমি বললাম যে না, আমি তো আমার বোনকে আপনার কোলে দিব না, আমি তো আপনাকে চিনছি না, তাহলে আমি আমার বোনকে আপনার কোলে কেন দিব। তো ওনার সাথে এভাবে করে কিছুক্ষণ আমার কথা কাটাকাটি হচ্ছিল। এই সময় আমার মা বিষয়টা খেয়াল করেন এবং তাড়াতাড়ি উঠে আসে পুকুর থেকে। এসে ওনাকে বলছে যে আপনি কেন আমার মেয়েকে কেন নিতে চাচ্ছেন। তো উনি আমাদেরকে বললেন যে তোরা তো হারিয়ে গেছিস, তোর স্বামীকে তুই পাচ্ছিস না, তো তোর মেয়েটাকে আমার কোলে দে, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি তোদেরকে পুরো মাজারটা ঘুরিয়ে দেখাবো। তো অপরিচিত মানুষ, আমার মা তো বিশ্বাস করতে পারলেন না আমার বোনকে আমার মা ওনার কোলে দেননি। তো যথারীতি আমার মা আমার বোনকে কোলে নেওয়ার পর, ছোট বোনকে কোলে নেওয়ার পর আমি গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। উনিও আমার সাথে নামলেন এবং হাত মুখ ধুলেন মহিলাটা। তো এরপর উনি আমাদেরকে নিয়ে বললেন যে চল, তোরা তো মাজারটা চিনিস না, আমি চিনি, চল তোদেরকে ঘুরে দেখাই। তো উনি এরপর আমাদেরকে নিয়ে মাজারের ভিতরে ঢুকছেন। আমরা আশেপাশে খেয়াল করছি, কিন্তু আমাদের সাথে বাসে ট্রাভেল করা কাউকে আমরা ওই টাইমে দেখিনি। অনেক মানুষ ছিল, অপরিচিত মানুষ, কিন্তু আমাদের সাথে বাসে ট্রাভেল করেছেন এরকম কাউকে দেখিনি। কারণ আমরা তো একই এলাকা থেকে গিয়েছিলাম, কাউকে না কাউকে তো দেখার কথা, এলাকার মানুষজনকে তো চিনি টুকটাক, কিন্তু কাউকেই দেখিনি। তো যাই হোক, মহিলাটা আমাদেরকে নিয়ে মাজারে ঢুকলেন, ভিতরে প্রবেশ করলেন এবং এক একটা মাজারের সামনে গিয়ে আমার মাকে বললেন এবং আমাকে বললেন যে যা গিয়ে সেজদা কর। তো উনি কিন্তু ঢুকছেন না মাজারে, উনি বাইরে থেকেই বলছেন যে যা ওখানে গিয়ে সেজদা করে আয়। তো যাই হোক, আমরা গেলাম, গিয়ে মাজার ঘুরলাম। যেহেতু এখানে একটু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হিন্দু মানুষ, আমরা মাজারে কি করছি। যদিও আমরা হিন্দু, কিন্তু আমরা মাজার দর্শন করি, মসজিদে যাই না, যদিও মসজিদে তো মেয়েদের প্রবেশ নিষেধ, আমরা মাজারগুলো দর্শন করে থাকি। তো যাই হোক, মহিলাটা আমাদেরকে কয়েকটা মাজার এভাবে ঘুরে দেখালেন এবং সেজদা করতে বললেন, আমরা সেজদাও করলাম। উনি যেরকম বললেন আমরা ওরকম করেছি। তো এরকম করতে করতে মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়। আমরা তখনও খুঁজছিলাম আমার বাবা কোথায়। কন্টিনিউয়াসলি আমার মা আমার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু আমার বাবার ফোনে কিছুতেই সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। আশেপাশে যাদের নাম্বার ছিল সবাইকে কলে ট্রাই করা হচ্ছিল, কারো ফোনে সংযোগ দেওয়া যাচ্ছিল না। তো এভাবে করতে করতে মহিলাটা আমাদেরকে হাত ধরে ধরে সমস্ত মাজার ঘোরায় এবং এক পর্যায়ে একটা জায়গায় এসে দাঁড় করায়। তো দাঁড় করানোর পর আমার মেজ বোন বলে যে আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। তো মহিলাটা বললো যে চল আমার সাথে চল, আমি পানি খাইয়ে নিয়ে আসি। আমার মা বলে যে না, আমি আপনার সাথে তো ছাড়বো না, চলেন আমরা সবাই মিলে যাই। তো মহিলাটা বলে যে না, তোদের যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, পানি খাইয়ে আনি। তো আমার মা তো কিছুতেই ছাড়বে না। তো আমরা একসাথে গেলাম, গিয়ে আমার একটা দোকান থেকে আমার বোনকে পানি টানি খাইয়ে আমরা আবার যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গায় চলে আসি। আসার পর মহিলাটা বলে যে
আমার কাজ শেষ, তোর হাজবেন্ড এখন আসবে, তোকে খুঁজতেছে অনেকক্ষণ ধরে কিন্তু তোকে পাচ্ছে না, আমার কাজ এবার শেষ, এবার আমার যেতে হবে। তো এমন বলে মহিলাটা আমাদের থেকে বেশি না 5 হাত মতো সামনে গিয়েই ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে কোথায় যেন চলে যায়। এরপর মহিলাটিকে আমরা আর খুঁজে পাই না, দেখতেও পাই না। যেই না মহিলাটা আমাদের চোখের সামনে ভ্যানিশ হলো, তখনই আমরা দেখতে পেলাম যে আশেপাশে আমাদের সাথে বাসে ট্রাভেল করা অনেক মানুষ ওখানে, কিন্তু তাদেরকে আমরা এতক্ষণ খুঁজেও পাইনি, দেখিও নি। তো মহিলাটা যেই না ভ্যানিশ হলো, সেই আমরা সবাইকে দেখাটা শুরু করলাম। এরপর আমার মা আমার বাবাকে আবার কল করলেন। তখন আমার বাবার ফোনে কলটা কিন্তু ঢুকলো। আমার বাবার সাথে কথা বলার পর আমার বাবাকে বলা হলো যে আমরা এই লোকেশনে আছি, আপনি আসেন। তো আমার বাবা আসলো। আসার পর আমার বাবা যেটা বললো সেটা হচ্ছে, আমার বাবা গাড়ি থেকে নামার পর গাড়ির পাশে ছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন, কিন্তু আমার বাবা আমাদেরকে বাস থেকে নামতে দেখেননি। আমার বাবা বাসে উঠে দেখলেন যে আমরা কেউ নেই বাসে। এরপর আমার বাবা মিনিমাম 5 থেকে 6 বার মাজারে এবং মাজারের বাইরে বেরিয়ে আমাদেরকে খুঁজেছেন এবং অনেকজনকে ফোন করেছেন যারা আমাদের সাথে ট্রাভেল করছিল, প্রত্যেকেই আমাদেরকে খুঁজছিল মাজার এরিয়াতে, কিন্তু তারা আমাদেরকে কেউ দেখেনি, ইভেন আমরাও তাদেরকে দেখিনি। কিন্তু আমরা মাজারেই ছিলাম, ওখানেই ছিলাম, ওখানেই ঘুরছিলাম। তো যাই হোক, আমাদেরকে পাওয়ার পর শেষ পর্যন্ত আমরা গিয়ে একজন বড় হুজুরের দেখা পাই একটা মাজারে। তাকে গিয়ে বলি যে এই ধরনের একটা মহিলা কি মাজারে থাকে কিনা, উনি কি আছে কিনা, আমি ওনার সাথে দেখা করতে চাই আমরা, এবং ওনাকে থ্যাঙ্কস বলতে চাই যেহেতু উনি আমাদেরকে এত হেল্প করলো। উনি কোনো কথাই আমাদেরকে বলার সুযোগ দেননি, উনি আমাদের চোখের সামনে এরকম ভ্যানিশ হয়ে গেছেন। তো ওই হুজুরটা আমাদের কাছ থেকে মহিলাটার বর্ণনা জানতে চাই। বর্ণনা জানানোর পর উনি বলে যে এই ধরনের একটা মহিলা ছিল যাকে তার হাজবেন্ড শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে বের করে দেয় এবং তার বাপের বাড়িও তাকে অ্যাকসেপ্ট করেনি। উনি দীর্ঘ 15 বছর এই মসজিদে ছিল, মাজারে ছিল, এবং যারা অপরিচিত আসতো, এখানে দূর দূরান্ত থেকে যারা আসতো মাজার দর্শনের জন্য, তাদেরকে উনি হেল্প করতেন, প্রতিটা মাজার ঘুরে ঘুরে দেখাতেন এবং ডিটেলস বলতেন যে এই মাজারের এই কাহিনী, ওই মাজারের এই কাহিনী উনি বলতেন। তবে বছরখানেক আগে উনি মারা যান এবং ওনাকে এখানে দাফন করা হয়। তো হুজুর আমাদেরকে নিয়ে যান এবং ওনার কবরটা দেখান। তো আমরা তো রীতিমতো শকড। ওই বয়সে আসলে এত কিছু নেওয়ার মতো সুযোগ ক্ষমতাও ছিল না, তো মোটামুটি ভয়ই পেয়েছিলাম একটু। যাই হোক, তাও ওনার কাছে আমরা মনে মনে থ্যাঙ্কফুল, এখনো থ্যাঙ্কফুল যে উনি আমাদেরকে এতটা হেল্প করলেন। তো ঘটনাটা আমাদের কাছে রহস্যময় হিসেবেই থেকে গেছে আমাদের পুরো পরিবারের সাথে, আমার সাথে, আমার মার সাথে। যদিও আমার ছোট বোনদের খুব একটা তেমন মনে নেই, আমার এবং আমার মার স্পষ্টভাবেই মনে আছে। যদি পরে কখনো সিলেট যাওয়ার সুযোগ হয় অবশ্যই ওনার কবরটা দেখে আসব। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে ঘটনাটা প্লে করবেন। অনেক ভালোবাসা রইল Booth.com এর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর স্বাধীনতার মাস মার্চ মাস, এবং মার্চ মাসে আজকে আমাদের 215তম এপিসোড। আপনারা যারা এখনো পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে তারপরেও সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি অডিও ক্লিপ শোনাবো আপনাদেরকে। আশা করছি
ভালো লাগবে আপনাদের। আমরা অডিও ক্লিপের মান বাড়াতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আর আপনারা যারা যারা ঘটনা পাঠাতে চান, অডিও ক্লিপও কিছু কিছু মাঝে মাঝে পাঠিয়ে দেন। জাস্ট ফোন থেকে আপনার ভয়েসটা রেকর্ড করে অর্থাৎ আপনার ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। খুব ইজি একটা প্রসেস। সো আমি চাইবো যে আপনারা আরো বেশি পার্টিসিপেট করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে, তো জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ মিরাজ, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ, পোস্ট অফিস গোমনীগঞ্জ, গ্রাম গোয়ালপাড়া। তো গ্রাম নিয়েই ঘটনাটি। শুরুতে বলি গ্রামের বর্ণনা দিয়ে নেই। গ্রামটা আমাদের প্রায় কিলো খানিকের মতো হবে, মানে 1 কিলো জুড়ে হতে পারে, এরকম হবে আর কি। তো গ্রামের শুরুতে আমার মামাদের বাড়ি, শেষে আমাদের বাড়ি। তো আমি, আমার মামাতো ভাই, বড় আমার ওরা সবাই, আর গ্রাম পশ্চিম আমার নানা নাগে, তবে ভাই করে রাখি। মামাতো ভাইয়ের নাম হচ্ছে হাফিজার, আর নানার নাম হচ্ছে, যার ভাই করে ডাকি, এর নাম হচ্ছে রফিকুল। সে মারা গেছে বেশ কিছুদিন আগে, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। যাই হোক, ঘটনা চলে যাচ্ছি। আমাদের গ্রামে ওই সময় কারেন্ট খুব কম ছিল বলতেই চলে, চোরা লাইন চালাইতে মানুষ, 2-1টা বাড়িতে কারেন্ট ছিল, তাছাড়া ছিল না। তো আমি, আমার মামাতো ভাই আর ওই ভাইটা, আমরা যে চলে যাই কামারপাড়া একটা জায়গায়, গ্রামের ওই জায়গার নাম কামারপাড়া। ওখানে আবার ইলেকট্রিসিটি আছে, ওখানে যা যে টিভি দেখি। টিভি আমাদের গ্রামে ছিল না ওই সময়, খুব কম ছিল। টিভি দেখার পরে টিভিতে খেলাধুলা দেখে আমরা রওনা দিই 7:30-8টার দিকে, আমরা 2 জন। আর যে ওই রফিকুল, ও ওর শ্বশুরবাড়ি চলে যায়, আর আমি আর আমার মামাতো ভাই আমরা চলে আসি। গ্রামের শুরুতে আমার মামাদের বাড়ি। তো ভাই বলে, চ খাওয়া দাওয়া করে যাস না। খাওয়া দাওয়া শেষ করে 10টা 10:30 বাজে এরকম। তা আমি চলে আসতে ধরি, ওই সময় ভাই বলে, তুই যাস না, আজকে থেকে যাও, তো ভাবি আছে, আজকে নাই, তুই আমার কাছে থেকে যাও। আমি বলি, না সমস্যা হবো না, আমি যেতে পারবো, একা একা কত গেছি, হাতে 2টা-3টা, কোনো পড়া পড়িনি। আসলে সেদিন যে বিপদ আমার জন্য সামনে দাঁড়িয়ে আছে, আমি নিজেও বুঝতে পারিনি, আপনাকে বলিনি। তো আমি যখন গ্রামে ঢোকার পরে একটা মাজারের যখন কাছাকাছি আসছি, তো ওই মাজারের কাছাকাছি আসতে আমার শরীরের দাঁড়ায় যায়, বুঝতে পারি না কি কারণে। তো আমি ওখানে আসতে থাকি, আস্তে আস্তে গ্রামের যখন মাঝখানে চলে আসি, ওখানে একটা দোকান আছে। দোকানের ওখানে আমাদের গ্রামের ভাষায় টং বলে, আপনাদের ওখানে কি কোথায় কি বলে জানি না সঠিক, মাসা টং এরকম কিছু বলে। তো টঙের ওপর একজন লোক বসে আছে। তো বসে আছে মনে হয়, মাথা এত উঁচু, মানে কারেন্টের তারও মাথার সাথে বেঁধে যাবে এই অবস্থা। যখন আমি লক্ষ্য করি, তখন দেখি পাশের গ্রামের ফরিদুল। আমি ওকে কিছু আর বলি না, আমি ওখান থেকে চলে আসি। সামনেই মসজিদ, আমি পায়ে মুখ ধুলাবালি লাগছে, মসজিদে পাটা ধুয়ে নিয়ে যখন পাটা ধুইছি, তখনই আমার মনে হচ্ছে কেড়ে ওই ছেলে রফিকুল ফরিদুল্লাহ মারা গেছে, তাহলে কারে দেখলাম আমি। তো আমি তখন
মসজিদ থেকে রাস্তায় উঠে দেখি যে ওখানে আর নাই, লোকটা নাই, ওই ফরিদুল নাই। তো আমার তখন ভয় ধরে যায়। এই যে দিক দিয়ে যাবো আমি, ডান পাশে পুকুর, বাম পাশে কবরস্থান, বিশাল বড় জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। আবার সামনে যায়, আবার ডান পাশে পুকুর, বাম পাশে কবরস্থান। এদিক দিয়ে যেতে হবে। তা আল্লাহ ভরসা করে আমি যখন মসজিদ থেকে বের হয়ে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে উঠে চলে যেতে যাই, ওই সময় দেখি জ্যোৎস্না রাত, চান্দি রাত, একটা যদি পিঁপড়া রাস্তা দিয়ে বেড়ে বেড়ায় তাও দেখা যাবে, এই অবস্থা। যখন আমি যেতে থাকি সেই মুহূর্তে আমার মনে হয় রাড়ার মধ্যে, মানে জঙ্গলের শুরুতে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই অবস্থা। আমি যত সামনের দিকে যাই ও তত আমার দিকে চলে আসে এদিকে। আমি দৌড় দেই না, তবে দৌড় দিলে হয়তো আমি সমস্যা করতাম, এই জন্য দৌড় দিই নেই। আমি যত কাছে যাই ও তত কাছে আসে। যখন সামনাসামনি চলে আসে, এটা অবয়ব কারো মিশে নেই, মানে আমি চিরটা বলতে বুঝাতে পারবো না, এই অবস্থা। আমার বাম পাশে থেকে ডান পাশে যায়, আমি তো খালি একটা কথাই বলি, তুই আমাকে ভয় দেখাস, তুই এভাবে ভয় দিতে পারবি না, তুই আমার সামনে তো টুকি চিপে দেবো। আমি এটা বলছি, সত্যি ভাই আপনারা বিশ্বাস করবেন কিনা। সেট করে ও আমার পিছে চলে যায়। আমি লক্ষ্য করছি কোন থেকে, আমি অনুভব করছি ও আমার পিছে গেছে। তো পিছে যখন গেছে, যাওয়ার পরে আমি তাও দৌড় দেয়নি, অথচ আমার শরীরে যদি একটা পাতা পড়তো, মানে গাছে, তাহলে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, এই অবস্থা। তো আমি আসতেছি, দৌড় দিইনি, তারপরও আসতেছি। ও আবার ঢিল ছুড়ে মারে। তখন আমি বলি, তুই এইভাবে ভয় দেখাতে পারলি না, ঢিল ছুড়ে মারলি, ঠিক আছে যা। এই কথা বলে যখন আমি বাড়ি চলে আসি, তো আসে দেখি আব্বা মা ঘুমায়নি, যেহেতু আমি এক মায়ের এক পোলা, এই কারণে তারা চিন্তিত ছিল, তারা জেগে আছে। ডাক দেওয়ার সাথে আমার দরজা খুলে দিছি। আব্বা বলছে উজু করে আসে, খাওয়া দাওয়া কর। তো আমাদের মাদের আবার একটা অভ্যেস, আমার মার, আমি যদি কোথাও থেকে বলি খায় আসছি, তাও বলবে যে না, একটু হলেও খাইতে হবে। তো আমি ওই খাইতে বসে দেখি যে ওই বিকেলবেলা যে সন্ধ্যাবেলায় যে আমার নানা যে বাই বলে ডাকি, তাকে আঁকে দিয়ে আসছি ওর শ্বশুরবাড়ি। ও রূপ ধরন করে আসে, আমাকে ডাকতেছে, এই নানা নানা, দুইটা তিনটা ডাক দিছে, আয়। তখন আমি আব্বারে বলি, আব্বা দেখো তো কে, ওরে তো শ্বশুর বাড়ি দিয়ে আসছি সেই সুন্দর দিক দিয়ে, কে ডাকে আমারে। আব্বা তখন রাস্তায় যায়, রাস্তার থেকে সেই কবরস্থান পর্যন্ত দেখা যায়, কোনো একটা পিঁপড়াও নাই। রাস্তায় যদি পড়ে থাকে জ্যোৎস্না তাহলে দিশ পাওয়া যেত। তো পরে মার খাইতে দেয়নি, মারে বলছি আমি, বলে মা এই অবস্থা, আমার রাস্তায় এই অবস্থা হয়েছে। তখন মা আমারে গোসল করাইয়া এই লোহা জাতীয় জিনিস পুড়িয়া পানি খাওয়াই দেয়। জানি না এগুলোতে কি হয় কিনা, জানি না আমি। তো আমি খাওয়ার পরে শুয়ে পড়ি, শোয়ার পরে কিছু আর হয় না। পরে আমার মামা ছিল ইমাম মসজিদের, তখন আব্বা ফজরের টাইমে মসজিদে যায় এটা জানার জন্য কি জন্য এরকম হইল। তো মামা যখন যায়, আব্বা যখন মামার কাছে যায়, মামা তখন যাওয়ার আগেই বলে, হ্যাঁ
তুই এখানে আসছিস কে, যা বাড়ি যা, সমস্যা নাই। আসলে এখানে দুইটা জিন আছে, একটা পরী আছে যারে পেতনি বলে গ্রামের ভাষায়। একটা জিন ভালো, একটা খারাপ। এরা মানুষের ক্ষতি করতে চায়। ওখানে আর যে তো পোলা আসলে সাহসী ছিল, দেখে কিছু করতে পারেনি। আর দ্বিতীয়তে ওটি ভালো জিনটা ওই সময় ছিল না। ওই সময় ভালো জিন থাকলে কিছু এইরকম সমস্যা হইতো না। কারণ এখানে গ্রামের মধ্যে ওরা অনেক দিন ধরে থাকে, মসজিদে নামাজ পড়ে। ভালো দিনটা আমার সাথে কথা বলে, মানে মামার সাথে কথাবার্তা বলে, এরকম কিছু। তো মামাটাও আমার মারা গেছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে। পরে একটু ঝাড়ফুঁক দেয়, ইনশাআল্লাহ ভালো হয়ে যায়। আসলে আসল ভাই, আমার এটা প্রথম ঘটনা ছিল। যদি সিলেক্টেড হয়, আপনি জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জানি আপনি সব সময় ভালো রকমের লাইভগুলো বুথ এফএম এর মতো রেডিও পূর্তিতে আবার আগের মতো লাইভ শো করে। অনেক মানুষ আছে যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, তারা লাইভ শুনতে পারে না। আপনি যদি লাইভ শুরু করেন রেডিও পূর্তিতে, তাহলে সবাই শুনতে পারবে। তাদের কাছে বাটন ফোন আছে, তারাও মানে লাইভ শুনতে পারবে। আমার নিজের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, তাই আমি লাইভ শুনতে পারি না। আমার ল্যাপটপ আছে, ওখান থেকে আমি ডাউনলোড করে তারপরে নর্মাল মোবাইলে মেমোরিতে ঢুকিয়ে তারপরে শুনি। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনা বলতে 3-4টা ছোট ছোট ঘটনা, এগুলো আমি শেয়ার করছিলাম আপনাকে। তার থেকে 2-3 মাস আগে
ইমেইলে আমি শেয়ার করছিলাম, বলছিলাম পড়ে শোনাতে, কিন্তু আপনি আমার গল্প, আমার ঘটনাগুলো হয়তো বানানো বা মিথ্যা মনে করেছিলেন, তাই আপনি শেয়ার করেন নাই দর্শকদের সাথে। খুব কষ্ট পেয়েছিলাম। এত সুন্দর করে সময় নষ্ট করে ইমেলটা লিখে আপনার কাছে দিয়েছিলাম, আর লোকেশনটাও গোপন রাখতে বলেছিলাম দর্শকদের থেকে, যেখানে ঘটনাগুলো ঘটেছিল বা যে লোকেশনে ঘটনার কথা বলেছিলাম। আজকে আমি যে স্থানে লোকেশনে ঘটনা ঘটেছে ওই লোকেশনটা সহ আমি আজকে ভূত.com-এ সবার সাথে শেয়ার করব। রাসেল ভাই ফেনী জেলা থেকে খুব কম ঘটনা সিলেক্ট হয়েছে বা 2-3টা ভূত.com-এ প্রচারিত হয়েছে আমি শুনেছি, আর না হলে সবগুলো রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর এসব থেকে আসলে বাংলাদেশের মধ্যে আর কি, ঢাকা থেকে আসলে। তো ভাইয়া আর ভূত.com-এর ঘটনাগুলো ভূত.com মতো এখন আগের মতো আর মজা পাওয়া যায় না, তেমন কিছু কিছু এপিসোড লং স্টোরি হয়ে যায়। ইমেল স্টোরিগুলো এই কারণে পুরো এপিসোড একটা ইমেল দিয়ে শেষ হয়ে যায়, মনে হয় এরকম। তো লং স্টোরিগুলো শুনতে মন চায় না, ওগুলা শুনি না। যাই হোক ভাইয়া, আমি ঘটনায় যাই। আমি আজকে ফেনী জেলা থেকে ঘটনা শেয়ার করব। আমি আমার নামটা প্রকাশ করতে চাই না। আমার বাড়ি চিটাগাং জেলায়।
ফেলে দেওয়ার চেষ্টা করছে উপর থেকে, তিনতলা স্কুল থেকে। তো ওরা ভয়ে আর কেউ স্কুলে ছাদে যায় না। তো আমি যখন থেকে স্কুলে ভর্তি হই তখন থেকে দেখি মানে স্কুলের ছাদটার তালা মারা থাকে, ছাদের দরজায়। তা আমি ভূত বিশ্বাস করি না বা দিন বিশ্বাস করি। এখন আমি দিন ভূত দেখার জন্য একেবারে ছাদের উপরে চলে গিয়েছিলাম, মানে 2.5 তলা পর্যন্ত গিয়ে আমি তার সমতল জায়গায় দাঁড়িয়ে ছাদের দরজা যেটা ওটার নিচ দিয়ে খালি জায়গাটা দিয়ে আমি তাকিয়ে থাকতাম, নিচ দিয়ে খালি জায়গাটার দিকে তাকিয়ে থাকতাম, যাতে কেউ ওখান দিয়ে হাঁটতে আসতে যাইতে দেখা যায় ওদেরকে। তো আমি কখনো কাউকে দেখিনি। তো আমি স্কুলে ভর্তি হওয়ার পর থেকে কাউকে দেখি নাই, কিন্তু যেদিন স্কুলে আসতাম না বা হঠাৎ করে 1 দিন 2 দিন এরকম শুনতাম যে মানুষ দেখা গেছে রাত্রে নাকি অনেকে দেখতো। তো আমি তো রাত্রে থাকতাম না, আমাদের বাসা ছিল পুলিশ কোয়ার্টার থেকে রামপুর যেতাম স্কুলে, প্রায় 10-15 মিনিট লেগে যেত হেঁটে যেতে। আবার স্কুল শেষে বাসায় চলে আসতাম। আর মাঝে মাঝে স্কুলের নিচে পাশে গার্লস স্কুল ছিল মেয়েদের, তো ওখানে মানে খেলাধুলো করতাম, যে কিছু দেখা যায় কিনা দেখতাম। তো এরকম আমি এখনো দেখি নাই, কিন্তু একটি ঘটনায় আমার বড় আপু ওই স্কুলের ছাত্রী ছিলেন, ক্লাস 3 থেকে উনি ক্লাস 10 পর্যন্ত ওখানে পড়ালেখা করতেন। তো স্কুলে থাকাকালীন সময়ে ওনাদের পিটি হতো। পিটি করানো, তো আমার আপু ওদের সাথে পিটি করতো। তো সকালবেলা যখন স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে পিটি করতো, তখন ওরা মানে মাঝে মধ্যে তাদের দিকে ওরা দেখার জন্য চলতো ওদের, কিন্তু সব দিন গেলে ওরা কিছু দেখতে পেত। তো আমার আপুও মাঝে মধ্যে তাকিয়ে থাকতেন কিছু দেখার জন্য, মানে কাউকে দেখা যায় কিনা বা কিছু কোন আসল বিষয়ে যায় নাকি কিছু দেখা যায়। এরকম কয়েকদিন তাকিয়ে তাকাতেন, পিটি করার সময় তাকাতেন। তো এরকম হঠাৎ একদিন উনি পিটির সময় হঠাৎ করে ওনার চোখ দেয় উপরের দিকে, দেখেন উনি হাতের মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আর মহিলাটার গায়ে একটা লাল শাড়ি আর মাথায় ঘোমটা দেয়া। মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মানে কোন নড়চড় নাই। ওদের দিকে মানে পিটি করা, যখন পিটি করতেছে ওদের দিকে তাকিয়ে ওখানে দাঁড়িয়ে আছে মহিলাটা। এটা দেখে উনি ভাবছিলেন মানে কোন ম্যাডাম বা কোন মহিলা মানুষ গেছে, অভিভাবক ছিলেন, ওরা গেছে উপরে, আবার উপরে ওয়াশরুম ছিল স্যার ম্যাডামদের জন্য। স্কুলের নিচে ওয়াশরুম আছে ছেলে মেয়েদের জন্য, আর স্যার ম্যাডামদের জন্য স্কুলের ছাদে ওয়াশরুম আছে, নিচে নেই। তো ম্যাডাম স্যার অপমানও করছিলেন, আমার অপমানও করছিলেন, উপরে কোনো অভিভাবক ওয়াশরুম গেছেন, এই কারণে উনি এখানে দাঁড়ায়। তো স্বাভাবিক উনি উপর থেকে চোখটা নিচে নামিয়ে ফেলেন। নামানোর কয়েক বেশি না 3-4 সেকেন্ড মানে নামায় আবার চোখটা উপরে উঠে যায়।
যখন উপরে উঠেছেন দেখেন তো ওই মহিলাটা নেই। তো উনি চোখটা নামাই আর উপরে তাকান নাই, প্রায় পিটি শেষ হওয়ার একটু আগে আবার অন্য উপরের দিকে তাকাচ্ছেন। যখন তাকাচ্ছেন দেখেন ওই মহিলাটা আবার ওখানে আগের মতো দাঁড়ায় আছে আর তাকিয়ে আছে নিচের দিকে। তো উনি ভয়ে আর উপরের দিকে তাকান না, উনি সাথে সাথে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মহিলার দিকে তাকিয়ে থেকে উনি আবার চোখ নামিয়ে পিটি যখন শেষ ক্লাসে চলে গেছেন। পরে রংপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা মানে প্রাথমিক প্রাইমারি স্কুল, ওখানকার একজন মানে শিক্ষার্থীকে উনি জিজ্ঞেস করলেন যে মানে এখানে তোমাদের ছাদে কি দরজাটা খোলা মানে আজকে কি না, আচ্ছা সরি, উনি শিক্ষার্থীকে না, উনি একজন ম্যাডামকে জিজ্ঞেস করেছিলেন যে আজকে সকালে কি মানে আপনাদের ছাদের গেট খোলা ছিল? এমনি তো সবসময় নাকি ছাদের গেট বন্ধ থাকে, তো আজকে কি খোলা ছিল? তো ম্যাডাম বলছিলেন না, আজকে তো স্কুলের গেট খোলে নাই, আজকে সকাল থেকে গেট বন্ধ ছিল। তো আপু এবারে মানে মানে বুঝলেন আর কি যে কি কাহিনী এখানে। তো উনি ভয় পেয়ে আমার আপু মানে চলে গেছেন ক্লাসরুমে। এরকম আরো 2 দিন নাকি দেখছেন উনি, বুঝছেন, অনেক মেয়ে অনেকে এরকম দেখছে। তো দ্বিতীয় কাহিনী, প্রথম কাহিনী এখানে শেষ। দ্বিতীয় ঘটনা 2 হলো, আমাদের সাথে একটা মেয়ে পড়তো, মানে আমাদের সাথে প্রাইমারি স্কুলে তো ধরেন ছেলে মেয়ের সাথে পড়ালেখা করে। তো একটা মেয়ে একদিন স্কুল শেষে বাড়িতে না গিয়ে সে তার বান্ধবীর সাথে আমাদের স্কুলের পাশে যে রাস্তাটা আছে, রাস্তাটার বিপরীতে আর একটা রাস্তা আছে লম্বা, হাইওয়ে দিয়ে গেছে, হাইওয়ে না, একটা মানে অন্য এলাকার দিকে গেছে। তো ওই রাস্তা দিয়ে কি যেন কিনতে পাশের এলাকায় গেছিল। তো প্রায় 10-15 মিনিট পরে হেঁটে বাড়ি ফিরছিল। ওই যে পাশের এলাকা থেকে যে রাস্তা দিয়ে আমাদের স্কুলের সামনের রাস্তায় ঢুকে, তো পাশের এলাকায় মানে যে স্কুল, আমাদের স্কুলের সামনের রাস্তায় যেই রাস্তা দিয়ে মানে আসে আর কি পাশের এলাকা থেকে, ওই রাস্তায় পাশের এলাকার রাস্তাটাতে ও দাঁড়িয়ে স্কুলের দিকে তখন হঠাৎ করে চোখ পড়লো, সে দেখতে পেল যে স্কুলের দোতলায় কোনায় একটা রুমের মানে জানালার পাশে বাইরে একটা মহিলা বলতে মেয়ে, মানে বিয়ে হয়েছে নববধূ, সে 2টা হাত পিছন দিকে দিয়ে মাথাটা নিচু করে সে বসে আছে বাইরে হাওয়ার উপর বসে। তো এটা দেখে মেয়েটা খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে তার পাশে একটা মেয়ে ছিল, ওকে দেখানোর পরে 2 জন ভয় বাড়িতে চলে গেছে। পরদিন আসি আমাদের সাথে
স্কুলের পিছনে। তো গেট দিয়ে ঢুকে স্কুলের পিছনে একটা রেলিং আছে সরকারি স্কুলগুলোর। প্রথম প্রাইমারি স্কুলে দেখবেন যে একটা রেলিং আছে স্কুলের পিছনে, ওই রেলিংটা দোতলা পর্যন্ত গেছে। তো ওই রেলিং এর উপরে উঠে একেবারে উপরে উঠে বসে আছে আর সাইকেলটা নিচ্ছে। তো যতক্ষণ বসেছিল ততক্ষণ ও চিন্তা ভাবনা করতেছিল নাকি শুনলাম। তো হঠাৎ করে ও ঘুমাই গেল, ওখানে বসা অবস্থায় ও ঘুমাই গেছে। যখন ওর ঘুম ভাঙছে তখন ও দেখতেছে সারা রাত 4টার দিকে অন্ধকার, রাত। তো ও দেখলো, ও খেয়াল করে দেখলো ওই স্কুলের ছাদে, ওই প্রাইমারি স্কুলটা ছাদে ও শুয়ে আছে। ও প্রাইমারি স্কুলটা ছাদে শুয়ে আছে আর ও দেখলো ওর সামনে থেকে কয়েক হাত দূরে কে একজন জানি দাঁড়িয়ে আছে ওখানে, এক মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো ও এটা দেখে ও কিছু মনে করলো না, স্বাভাবিক ভাবে নিল বা ও ঘুমের ঘরে ছিল। তো ও আবার ঘুমাই গেছে। যখন ও আবার পরে চোখ খুললো তখন ও দেখলো ও স্কুলের নিচে বালুর উপরে শুয়ে আছে আর ওর পাশে ওর সাইকেলটা। তো ও এটা দেখে ও উঠতে পারলো না। ও উঠতে গেলে দেখলো ওর হাত ব্যথা করতেছে। তো ও টের পেলো আর কি যে ওর হাত ভেঙে গেছে, উপর থেকে ওকে ফালাই দেওয়া হয়েছে। 3 নম্বর ঘটনা হলো এটা। ওই স্কুলটার পাশে আবার একটা কবরস্থান আছে, এখনো আছে। আর স্কুলটার পাশে তখন খালি ছিল জায়গাগুলো। এখন স্কুলটার আশেপাশে অনেক ঘর বাড়ি হয়ে গেছে, তখনও ছিল ঘর বাড়ি, তবে কম। তো 4 নম্বর ঘটনা হলো এই স্কুলের প্রাইমারি স্কুলটার দোতলায় নাকি তিনতলায় একেবারে কোনার রুমে সিঁড়ি দিয়ে উঠিয়ে ডান পাশে একেবারে কোনার রুমে, ডান পাশ না সিঁড়ি দিয়ে উঠে ওই পাশে অপোজিট পাশে সিঁড়ির অপোজিটে একেবারে ডান পাশে যে রুমটা আছে ওই রুমটাই কেউ যদি গায়ে দেখতে, ওই রুমে একটা ঢালাই দেওয়া ফ্লোরে একটা গোল করে ঢালাই দেওয়া একটা গোল বৃত্তাকার করা আছে। তো ওই বৃত্তাকারে দেয়ালটা ফেটে গেছে। তো দেয়ালটা কেমনে ফেটে ফার্স্টে এটা একটা ইতিহাস আছে। 1990 সালের পরে 92 কি 93 সালে 3 জন লোক আসছিল স্কুলটা ধ্বংস করার জন্য, প্রাইমারি স্কুলটা। ওরা চিন্তা করছিল বোম লাগে পুরো স্কুলে ওরা উড়ে দিবে, কিন্তু বোম লাগে ওরা উড়ে তো গিয়ে কি করতে আর স্কুলে ওরা লুকিয়ে দিচ্ছে। স্কুলের দরজা জানালা সব বন্ধ ছিল। ওরা কিভাবে রাতের আধারে জানালার কাঁচ ভেঙে ব্রিজ কেটে ওরা ওই স্কুলে ঢুকছে। তো প্রায় সন্ধ্যার পরেই ঢুকছে। আমরা সব কিছু গেট মারা, কেউ কখনো কোনো জায়গা দিয়ে কেউ ঢুকতে পারে না। কিন্তু ওরা গ্রিল কেটে না কিভাবে জানি ঢুকছে। ঢুকার পরে ওরা ওখানে বসে বসে নাকি রাত্রে বোম বানাইতেছিল। তো বোম বানায় যখন ওরা রাত্রিবেলা ওটা নিয়ে মনে হয় পরীক্ষা করছিল যে ফাটানোর জন্য বা এরকম কিছু একটা ধ্বংস করার পরিকল্পনা করছিল। তো
ওদের চিৎকারের সাথে স্কুলে সবাই চলে এসে আমরা বাড়ি করে গিয়ে চিকেন দেখাও। Spirit, be here with me. কে তুমি? .com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 215তম এপিসোডে, এবং একই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে আরো একটি অডিও ক্লিপ রয়েছে, আমরা সেটা শুনে আসবো। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালোর দলেই। আমি আমার পরিচয় দিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি, সময় দীর্ঘ করবো না। আমার নাম মোহাম্মদ সোহান, আমি জামালপুর জেলার মেলহান্দা উপজেলা বংশবলদেল গ্রাম থেকে বলছি। ঘটনাটি শুনেছি আমি আমার দাদির কাছ থেকে 2006 কি 7 সালে, 2006 সালের শেষের দিকে। আর ঘটনাটি ঘটেছিল 1993 থেকে 94 সালে। তো এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম রফিক, তার বয়স ছিল 27 বছর বয়স। যখন ঘটনাটি ঘটেছিল তার 3-4 মাস আগে সে নতুন বিবাহ করেছিল, পরে তার এই ঘটনাটি ঘটে। ঘটনাটির প্রথম দিন সে বাজার থেকে বাড়িতে আসতেছে সন্ধ্যার পরে। বাজারে নিয়ে আসার সময় সে রাস্তার ভিতরে দেখলো একটা কালো কাপড় পরে পরা একটা মহিলা, সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার পা মাটির থেকে একটু দূরে। ঘটনাটি সে একটু নর্মালি ভাবলো, কারণ সন্ধ্যার পরে এখানে যেহেতু আজকে বাজারের দিন, কাজে অনেকে চলাচল করতে পারে। সে নর্মালি ভেবে সে বাজারে থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে সে রাত্রে খাবার খায়, আবার রাত্রে খাওয়ার পরে সে কিছুটা রেস্ট নেওয়ার পরে সে মাঠে চলে যাবে। কারণ রাসেল ভাই মাঠে কিসের জন্য চলে যাচ্ছে আমি এখানে উল্লেখ করছি, কারণ হচ্ছে আগে গ্রাম অঞ্চলে কৃষি কাজ করার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য বা সেচ দেওয়ার জন্য আগে পাকল ব্যবহার করা হতো। এখন তো অনেক অত্যাধুনিক প্রযুক্তি চলে আসছে। পাকল ব্যবহার করার জন্য তার একটি পাকল ছিল, পাকল ব্যবহার করার জন্য সে বাড়ি থেকে চলে কিছু খাবার নিয়ে যাইলো, কারণ রাত্রিবেলায় পরিশ্রম করলে বা পাকল ব্যবহার করার পরে তার ক্ষুধা লাগতো। খাবারের সময় কিছু পিঠা ছিল আর কিছু জিনিসপত্র ছিল, তো সে তা নিয়ে সচরাচরের মতো প্রতিদিনের মতো সে চলে গেল তার মাঠে কাজ করার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য, খেতে পানি দেওয়ার জন্য। তো রাসেল ভাই এখানে থেকে মূলত ঘটনাটা শুরু। তো সরাসরি মাঠে চলে গেল খেতে পানি দেওয়ার জন্য। তো যে জায়গায় টিউবওয়েলটা ছিল তার একটু পাশে সে খাবারটা রাখার পরে সে একাই চলে গেছিল, সাথে কাউকে নিয়ে যায়নি। রাস্তা যাওয়ার পরে সে প্রতিদিনের মতো পানি দিল খেতে। পানি দেওয়ার পরে ফজরের নামাজের আজানের সময় সে তার যখন একটু ক্ষুধা অনুভব হয়, তখন সে কি করলো, ওই আপনার খাবার কাছে গেল যে কিছু খাইতে যাবে। তখন খাওয়ার পরে সে দেখলো যে তার পিঠাটুকু নেই, পিঠা নেই, এমনি নর্মাল যে খাবারগুলো নিয়ে গেছিল ভাত রুটি, সেগুলা খাবার গুলো আছে। সে কি করলো, নর্মালি ভেবে নিল হতে পারে বাসায় রেখে আসি, যার জন্য সে আর কি বিভ্রান্ত হলো না। সে খাবারগুলো নিয়ে সকালবেলায় চলে আসলো বাড়িতে। সকালবেলায় বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো যে তুমি কি পিঠা দিয়েছিলে নাকি দেওয়ানি? যেগুলো আমি তো দিয়েছিলাম। দেওয়া যাওয়ার পর পিঠা কোথায় গেল? একটু ভয়ানক ব্যাপার। নর্মালটা স্বাভাবিক ভাবে নিল। তারপর ঘটনা 3-4 দিন পর, এই ঘটনা 3-4 দিন পর সে মাঠে যাচ্ছে তার কাজের জন্য। তখন দেখলো যে রাসেল ভাই এখানে যেতে হয় কিন্তু একটা আপনার জঙ্গল টাইপের আকৃতি, আর কি ওটা পার হয়ে যেতে হয়। তো ওই জঙ্গল টাইপের আকৃতি ছিল কিছু বাজার, আগে গ্রাম অঞ্চলে এই প্রচুর বাজার ছিল। তো বাজারে সে দেখলো অনেকগুলা বাস রাস্তার ভিতরে হেলে পড়েছে। সে নর্মালটা স্বাভাবিক ভেবে ওইদিকে না গিয়ে সে একটু ঘুরে গেল।
ঘুরে যাওয়ার পরে সে আপনার মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে সে খাবারগুলো রেখে তারপর আপনার ওই সে কাজ করতে শুরু করলো। তো রাসেল ভাই এখানে খাবার রাখার সময় আপনার সে দেখতে পেলো কিছু একটা জানি তার আশেপাশে ঘুরছে। সে আশেপাশে ঘুরছে, সে একটু ভয় ভয় ফিল হয়। তো ভয় ভয় ফিল হওয়ার পরে তখন গ্রাম অঞ্চলে যখন তারা পাকল ব্যবহার করতো তার আশেপাশে অনেকেই থাকতো। তো অনেকে থাকার পরে সে একজনকে জুড়ে ডাক দেয়। জুড়ে ডাক দেওয়ার পরে সে দেখলো যে আস্তে আস্তে সে ওটা দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে। তো ঘটনাটা ওই দিনের ঘটনা ওই পর্যন্ত ছিল। তারপর ঘটনা তৃতীয় দিনে আছে মেন ঘটনাটা ঘটে। তো তৃতীয় দিন এরকম অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে যাওয়ার পরে, ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরে সে প্রতিদিন ভাবলো যে আমি আর একা যাব না, সাথে আমি একজনকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে ঘটনাটা কিন্তু তাকে বলিনি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। ঘটনাটা শুধু তার নতুন স্ত্রীকেই বলেছিল, কারণ সে নতুন বিবাহ করেছিল। যে বললো আচ্ছা ঠিক আছে, আপনি সাথে কাউকে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পরে সে তাকে রেখে তার পা কল দিয়ে পানি শুরু করলো, পানি দেওয়া খেতে শুরু করলো। খেতে শুরু করার এক পর্যায়ে দেখা গেল অনেকক্ষণ যাওয়ার পরে এই ধরেন নামাজের আজানের অনেকক্ষণ আগে, তখন তো আর ওইভাবে মোবাইল ছিল না, তো আজান এইরকম আর অনুভব করতো। তো ঘটনাটা একটু বলে রাখি যে যেখানে সে পানি দিত তার এক পাশে ছিল একটা নদী। তো নদীটা ছিল আপনার তার পাশে, তার নদীর পাশে সে পানি দিত। নদীটা ছিল একটু নিচেতে, মনে করেন যে এই তো 10-15 ফিট হবে নিচে নদীটা ছিল। তো সে পানি দিতেছে, এক পর্যায়ে একজন যে দেখে আসতে হয় যে পানি হলো কিনা বা এই ক্ষেত্রে পানি সম্পূর্ণ হয়েছে কিনা। দেখে আসার সময় সে একজনকে কল থেকে পানি বের করতেছে, আর রফিককে সে যাচ্ছে, যাওয়ার পরে দেখতে যাচ্ছে যে পানি ওইখানে হচ্ছে কিনা। হচ্ছে যাওয়ার পরে সে একদম নদীর কাছে চলে যায়। নদীর কাছে যাওয়ার পরে সে দেখলো নদীতে একটা শব্দ হলো। একটা শব্দ হওয়ার পরে সে নামলো। নামার পরে যে তার সহপাঠীর সাথে ছিল বললো যে নদীতে একটা শব্দ হলো, মনে হয় মাছ, আমি একটু দেখছি। দেখার পরে সে একটু নামার পরে এই কিছুক্ষণ যাওয়ার পরে কোনো শব্দ নাই, তার কোনো কিছু নাই। তো হুট করে একটা বড় ধরনের চিৎকার শোনা গেল যে আল্লাহ এটা কি, আমাকে বাঁচাও। বাঁচানোর পরে সে তার সহপাঠী একটু ভয় পায় যাওয়ার পরে আশেপাশে যে লোকজন ছিল তারাও চিৎকারটা শুনলো। চিৎকারটা শোনার পরে তারা 4-5 জন মিলে আপনার নদীর কাছে নামলো না, নদীর কাছে যাওয়ার পরে তখনকার ছিল কিন্তু হেরিকেনের বাতি। তো তখন অতটা বোঝা যায়নি। বোঝা না যাওয়ার পরে তারা দেখলো আশেপাশে কিচ্ছু নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, তাদের বাড়িতে খবর পাঠালো যে লাঠি নিয়ে বা অন্য, তারা তো একটু ভয় পাইছিল। ভয় পাওয়ার পরে তারা বললো তাহলে একটু পরে খুঁজি। সে নদীতে ঝাঁপিয়েছিল, হতে পারে নদীর ওই পারে চলে গেছে, এমনও হতে পারে নদীর ওই পারে চলে গেছে। সেজন্য তারা একটু বললো যে তাহলে বাড়িতে যাই, যে একটু লাঠি নিয়ে আসি, তারপর একটু দেখি কি হয়। তো রাসেল ভাই ঠিক ফজর নামাজের পরে যখন সকাল হয়, একটু একটু ভোরের আলো দেখা যায়, তখন নদীর ওই পাশে দেখা যায় একটা পা। রাসেল ভাই এই ঘটনাটা মানে একটা পা দেখা যায়। তো পাটা ছিল উপর দিকে, সাধারণত আকাশের দিকে পাটা ছিল। এটা দেখে নদীর ওই পাশে তারা যায়। যাওয়ার পরে প্রথম 3-4 জন দেখে যে মানে শুধু পাটাই দেখা যায়, পানির ভিতরে সম্পূর্ণ ভুড়ি, মাটিতে একদম, মানে মাথাটা কি বলবো রাসেল ভাই, মাথার মুখটা একদম চেনাই যাচ্ছিল না, একদম থেতলে গেছিল, জানবরা রাস্তা বা ঘাসের সাথে অনেকক্ষণ মানে আর কি থেতলে গেছিল। তো এটা দেখার পরে 3-4 জন যাওয়ার পরে ওইখানে একজনই মানে লাস্টে যখন তুলতেছিল, একজন মানে ওইখানে অজ্ঞান হয়ে যায়। তো না, তোলার পর দেখা যায় তার মুখটা চেনা যাচ্ছিল, এত ভয়ানক অবস্থা ছিল। তো এই ঘটনাটি এই পর্যন্তই ছিল। পরে আস্তে আস্তে জানাজা দিয়ে তাকে লাস্টে দাফন করা হয়। দাফন করার পর এই ঘটনাটি নিয়ে আরো 3টা ঘটনা আছে, যদি ভালো লাগে তাহলে পরে শোনাবেন। পরবর্তী ঘটনাগুলো যদি সম্ভব হয় তাহলে লিখে স্টুডিওতে গিয়ে আমি আর বলতে পারি। ধন্যবাদ রাসেল ভাই, যদি ভালো লাগে পরে শোনাবেন। আসসালামু আলাইকুম।
ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো দলে আছেন। আমি রাসেল ভালো আছি, ভালোর দলে আছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে দারুণ সব ঘটনা পাওয়ার অপেক্ষায় থাকি। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এ থাকুন। আল্লাহ হাফিজ।